এই চ্যানেলটি কোনো হিংসাত্মক, ক্ষতিকারক বা অবৈধ কার্যকলাপ প্রচার করে না। এই চ্যানেলের সমস্ত তথ্য শুধুমাত্র শিক্ষামূলক উদ্দেশ্যে পরিবেশিত। বিশ্ব অর্থনীতি ও শক্তি নিরাপত্তার মানচিত্রে এমন কিছু পরিবর্তন ঘটছে যেগুলো নীরবে হলেও প্রভাব ভয়ঙ্করভাবে গভীর। এশিয়ার সবচেয়ে রক্ষণশীল আর্থিক শক্তি জাপান হঠাৎ করে কেন ভারতের ব্যাংকিং ব্যবস্থার দিকে ঝুঁকছে, আর ঠিক একই সময়ে কেন ভারত ৬ দশকের পরমাণু শক্তির একচেটিয়া নিয়ন্ত্রণ ভেঙে বেসরকারি সংস্থার দরজা খুলে দিচ্ছে? এটা কি কাকতালীয়, নাকি এর পেছনে রয়েছে এমন এক বৈশ্বিক চাপ যা আগামী দশকে ভারতের অর্থনীতি ও শক্তি নিরাপত্তার দিক সম্পূর্ণ বদলে দিতে পারে? আজকের ভিডিওতে আমরা জানব কেন জাপানের শীর্ষ ব্যাংকগুলি এখন ভারতকে ভবিষ্যতের সবচেয়ে বড় বাজি হিসেবে দেখছে, আর কেন ভারত পরমাণু শক্তির মতো সংবেদনশীল ক্ষেত্রে এত বড় নীতিগত ঝুঁকি নিতে রাজি হয়েছে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। ভিডিওর শেষে আপনার জন্য থাকছে ছোট্ট একটি কুইজ, যার উত্তর আপনাকে কমেন্টের মাধ্যমে জানাতে হবে। সঠিক উত্তরদাতাদের নাম পরের সপ্তাহের ভিডিওর পিন কমেন্টে জানানো হবে। আর ভিডিওটি ইনফরমেটিভ লাগলে লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন এবং আমাদের চ্যানেল সমৃদ্ধ বাংলা সাবস্ক্রাইব করুন এবং প্রেস করে দিন বেল আইকন, যাতে আমাদের পরবর্তী ভিডিওগুলো আপনার কাছে পৌঁছে যায় সবার আগে। জাপানের সবচেয়ে বড় ব্যাংকগুলো কেন হঠাৎ ভারতের আর্থিক ব্যবস্থার দিকে ঝুঁকছে? এই প্রশ্নটা এখন শুধু ভারতের নয়, গোটা বৈশ্বিক অর্থনৈতিক মহলের আলোচনার কেন্দ্রে। কারণ এই বিনিয়োগ কোনো একদিনের সিদ্ধান্ত নয়, কোনো আবেগের ফল নয়, বরং এক দীর্ঘদিনের চাপ জমে ওঠার পর নেওয়া বাধ্যতামূলক পদক্ষেপ। প্রশ্ন হলো, এই চাপ তৈরি হলো কোথায়? ভারতে নাকি জাপানের নিজের ঘরের ভেতর? বাস্তবতা হলো, জাপানের কর্পোরেট ও ব্যাংকিং ব্যবস্থা গত ১ দশকের বেশি সময় ধরে এমন এক সমস্যায় আটকে ছিল যেখান থেকে বেরোনোর রাস্তা তারা নিজেরাই খুঁজে পাচ্ছিল না। শেয়ার বাজারে জাপানের বহু সংস্থার মূল্য এমন জায়গায় নেমে গিয়েছিল যেখানে তাদের সম্পদের হিসাব অনুযায়ী সেই মূল্য হওয়াই উচিত ছিল না। বাজার কার্যত ঘোষণা করছিল এই সংস্থাগুলি নিজেদের হাতে থাকা মূলধন ঠিকভাবে কাজে লাগাতে ব্যর্থ। এই পরিস্থিতি পরিচিত হয়ে ওঠে জাপান ডিসকাউন্ট নামে। এর অর্থ খুব স্পষ্ট, একটি দেশের কর্পোরেট ব্যবস্থার ওপর বিনিয়োগকারীদের আস্থা ভেঙে পড়ছে। লাভ থাকা সত্ত্বেও সেই লাভ অর্থনীতিতে গতি আনছে না, প্রযুক্তিতে যাচ্ছে না, নতুন কর্মসংস্থান তৈরি করছে না, এমনকি শেয়ার হোল্ডারদের কাছেও ফিরছে না। তাহলে প্রশ্ন ওঠে, এই অর্থ জমে থাকছে কোথায় আর কেন? এর পেছনের সবচেয়ে বড় কারণ ছিল জাপানের বহু দশক পুরনো ক্রস শেয়ার হোল্ডিং কাঠামো। ব্যাংক, শিল্প সংস্থা ও সরবরাহকারীরা একে অপরের শেয়ার ধরে রেখে একটি সুরক্ষিত বলয় তৈরি করেছিল। একসময় এই ব্যবস্থা জাপানের শিল্প বৃদ্ধিতে সহায়ক হলেও সময়ের সঙ্গে সঙ্গে তা হয়ে দাঁড়ায় এক ধরনের আর্থিক জড়তা। বিপুল মূলধন ব্যালেন্স শিটে আটকে থাকছিল, কিন্তু তার বিপরীতে সমানুপাতিক আয় তৈরি হচ্ছিল না। রিটার্ন অন ইকুইটি কমছিল, অথচ ব্যবস্থাপনার ওপর কোনো বাস্তব চাপ পড়ছিল না। এই অবস্থায় ২০২৩ সালে জাপানের নিয়ন্ত্রক সংস্থাগুলি আর নীরব থাকেনি। প্রকাশ্যেই জানিয়ে দেওয়া হয়, যেসব সংস্থার শেয়ার বুক ভ্যালুর নিচে লেনদেন করছে তাদের কারণ ব্যাখ্যা করতে হবে। শুধু ব্যাখ্যা নয়, কিভাবে এই পরিস্থিতি বদলানো হবে তার স্পষ্ট পরিকল্পনাও জমা দিতে হবে। এই ঘোষণার অর্থ ছিল একটাই, মূলধন আটকে রাখার সংস্কৃতি আর বরদাস্ত করা হবে না। ঠিক সেই সময় ইন্স্যুরেন্স সেক্টরে বড় কেলেঙ্কারি সামনে আসে। ক্রস শেয়ার হোল্ডিংয়ের সুযোগ নিয়ে মূল্য নির্ধারণে যোগসাজশের অভিযোগ গোটা ব্যবস্থাকে নাড়িয়ে দেয়। এরপর নিয়ন্ত্রক সংস্থাগুলি আর কোনো রাখঢাক না রেখে নির্দেশ দেয়, এই শেয়ার হোল্ডিং ভাঙতে হবে পুরোপুরি। এর ফল ছিল তাৎক্ষণিক এবং গভীর। ট্রিলিয়ন ইয়েন মূলধন বাজারে মুক্ত হয়ে যায়। জাপানের ব্যাংকগুলির হাতে জমা হতে থাকে বিপুল নগদ অর্থ। শেয়ার বাইব্যাক, ডিভিডেন্ড সব কিছু শুরু হয় জোর কদমে। কিন্তু এখানেই সামনে আসে সবচেয়ে বড় বাস্তব প্রশ্ন, এই বিপুল অর্থ শেষ পর্যন্ত কোথায় কাজে লাগানো হবে? কারণ জাপানের ঘরোয়া অর্থনীতি আর আগের মতো দ্রুত বাড়ছে না। জনসংখ্যা বৃদ্ধির হার কম, শিল্প ঋণের চাহিদা প্রায় স্থির, নতুন বড় প্রকল্প সীমিত। অর্থাৎ দেশে বসে এই অতিরিক্ত মূলধন কাজে লাগানোর জায়গা দ্রুত ফুরিয়ে আসছে। শুধু শেয়ার বাইব্যাক করে কি দীর্ঘদিন বাজারের আস্থা ধরে রাখা সম্ভব? এই প্রশ্নের উত্তর খুঁজতেই জাপানের ব্যাংকগুলোর নজর যায় দেশের বাইরে। কিন্তু কেন ঠিক ভারত? কেন ইউরোপ নয়? কেন অন্য কোনো উন্নত বাজার নয়? এর উত্তর ভারতের বর্তমান অর্থনৈতিক কাঠামোর মধ্যেই লুকিয়ে আছে। ভারতের অর্থনীতি দ্রুত বাড়ছে,
অবকাঠামো খাতে বিপুল অর্থের প্রয়োজন। ডিজিটাল ব্যাংকিংয়ের বিস্তার এবং খুচরো ঋণ বাজার এখনও পুরোপুরি পূর্ণ হয়নি। এখানে বড় অঙ্কের ঋণ দেওয়া সম্ভব, আবার তুলনামূলকভাবে বেশি রিটার্ন পাওয়ার সম্ভাবনাও রয়েছে। এই সমীকরণ জাপানের ব্যাংকগুলির কাছে প্রায় বাধ্যতামূলক গন্তব্য তৈরি করে। এই কারণেই ইয়েস ব্যাংক, শ্রীরাম ফিন্যান্স বা ডিএমআই ফিন্যান্সের মতো সংস্থায় বিনিয়োগ শুধুই আর্থিক চুক্তি নয়, এটি একটি কৌশলগত অবস্থান নেওয়া, যেখানে জাপানের ব্যাংকগুলি ভবিষ্যতের বৃদ্ধির জায়গা খুঁজে নিচ্ছে। কিন্তু প্রশ্ন এখানেই শেষ হয় না। এই বিনিয়োগ কি সত্যি প্রত্যাশিত রিটার্ন দেবে? কারণ ভারতের ব্যাংকিং বাজার অত্যন্ত প্রতিযোগিতামূলক। দেশীয় বড় ব্যাংক, নন ব্যাংকিং আর্থিক সংস্থা এবং নতুন ডিজিটাল প্লেয়ারদের ভিড়ে ভুল মূল্যায়নে করা বিনিয়োগ বড় ঝুঁকি হয়ে উঠতে পারে। এখানে একটি ভুল হিসাব জাপানের ব্যাংকগুলিকে আবার সেই পুরনো সমস্যার মুখোমুখি করাতে পারে, যেখান থেকে তারা বেরোতে চাইছে। এই আর্থিক পরিবর্তনের পাশাপাশি ভারত নিজেও এক ঐতিহাসিক নীতিগত মোড়ে দাঁড়িয়ে। 6 দশক ধরে পরমাণু শক্তি ছিল সরকারের একচেটিয়া নিয়ন্ত্রণে। নিরাপত্তা, ঠান্ডা যুদ্ধের বাস্তবতা এবং আন্তর্জাতিক চাপ এই কাঠামো তৈরি করেছিল। কিন্তু সময় বদলেছে, শক্তির চাহিদা বেড়েছে, জলবায়ু প্রতিশ্রুতির চাপ তৈরি হয়েছে। প্রশ্ন উঠেছে, এই পুরনো কাঠামো কি আজকের ভারতের জন্য যথেষ্ট? 2010 সালের সিভিল লায়াবিলিটি ফর নিউক্লিয়ার ড্যামেজ অ্যাক্ট সেই সমস্যাকে আরও জটিল করে তোলে। দুর্ঘটনার ক্ষেত্রে সরবরাহকারীদের দায়ী করার বিধান আন্তর্জাতিক সংস্থাগুলিকে কার্যত দূরে সরিয়ে দেয়। ফলস্বরূপ বহু পরিকল্পিত প্রকল্প আটকে যায় এবং ভারতের পরমাণু বিদ্যুৎ উৎপাদন দীর্ঘদিন ধরে স্থবির থাকে। তখন প্রশ্ন উঠতে শুরু করে, ভারত কি নিজের শক্তি ভবিষ্যৎ নিজেই আটকে রাখছে? এই প্রশ্নের উত্তর হিসেবেই আসে 2025 সালের নতুন আইন। লায়াবিলিটি কাঠামো বদলায়, ঝুঁকি বাস্তবসম্মত করা হয় এবং প্রথমবারের মতো বেসরকারি ভারতীয় সংস্থাকে পরমাণু বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ ও পরিচালনার অনুমতি দেওয়া হয়। তবে সরকার সম্পূর্ণ নিয়ন্ত্রণ ছাড়েনি। ইউরেনিয়াম খনন, পরিশোধন এবং ব্যবহৃত জ্বালানি পুনঃপ্রক্রিয়াকরণ সরকারের হাতেই রাখা হয়েছে। এর অর্থ একটাই, এটি কোনো হঠাৎ উদারীকরণ নয়, বরং হিসেব করে নেওয়া ঝুঁকি। একদিকে শক্তি উৎপাদনে বেসরকারি মূলধনের প্রয়োজন, অন্যদিকে জাতীয় নিরাপত্তা ও জনসাধারণের ভয়। এই দুইয়ের মধ্যে ভারসাম্য বজায় রাখার চেষ্টা। সব মিলিয়ে জাপানের মূলধনের ভারতে প্রবেশ এবং ভারতের পরমাণু শক্তি নীতির এই রদবদল আলাদা আলাদা ঘটনা নয়। এগুলি একই বৈশ্বিক বাস্তবতার অংশ, যেখানে মূলধন, শক্তি এবং কৌশল একসঙ্গে নতুন দিশা খুঁজছে। প্রশ্ন একটাই, এই পরিবর্তন কি ভারতকে দীর্ঘমেয়াদে আরও শক্তিশালী করবে, নাকি নতুন ঝুঁকির দরজা খুলে দেবে? আপনার মতামত আমাদের কমেন্টে জানান। এবার রয়েছে আপনার জন্য ছোট্ট একটি কুইজ, যার উত্তর আপনাকে কমেন্টের মাধ্যমে জানাতে হবে। আর ভিডিওটি ইনফরমেটিভ লাগলে লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন এবং আমাদের চ্যানেল সমৃদ্ধ বাংলা সাবস্ক্রাইব করুন এবং প্রেস করে দিন বেল আইকন, যাতে আমাদের পরবর্তী ভিডিওগুলো আপনার কাছে পৌঁছে যায় সবার আগে। জাপানের ব্যাংকগুলি হঠাৎ করে ভারতের আর্থিক খাতে বড় বিনিয়োগ শুরু করার মূল কারণ কি? এ, ভারতের শেয়ার বাজার জাপানের তুলনায় বেশি নিরাপদ। বি, জাপানের ঘরোয়া বাজারে মূলধন ব্যবহারের সুযোগ কমে যাওয়া। এবং সি, ভারত ও জাপানের মধ্যে নতুন প্রতিরক্ষা চুক্তি। জাপান ডিসকাউন্ট বলতে মূলত কি বোঝানো হয়? এ, জাপানের সংস্থাগুলি আন্তর্জাতিক বাজারে কর ছাড় পায়। বি, জাপানের শেয়ার মূল্য তাদের প্রকৃত সম্পদের মূল্যের নিচে লেনদেন করা। এবং সি, জাপানের ব্যাংকগুলির সুদের হার কম হওয়া। 2025 সালের নতুন পরমাণু শক্তি আইনে, শান্তি বিলে সবচেয়ে বড় পরিবর্তন কোনটি? এ, বিদেশি সংস্থাকে ইউরেনিয়াম খননের অনুমতি দেওয়া। বি, বেসরকারি ভারতীয় সংস্থাকে পরমাণু বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ ও পরিচালনার অনুমতি দেওয়া। এবং সি, পরমাণু শক্তি পুরোপুরি রাজ্য সরকারের অধীনে আনা।